আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। শেষ মুহূর্তে ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধাতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, থাকছে এ সম্পর্কে বিস্তারিত। সাইপ্রাসকে দুই ভাগ করার প্রস্তাব এরদোগানের। বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর শুরু করতে রিপাবলিকান গভর্নরের আহ্বান। জো বাইডেন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবেন, ইইউর আশাবাদ। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লেমের মৃত্যুতে শোক জানিয়েছে ইরান ও রাশিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেষ মুহূর্তে ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধাতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্যতা সম্পর্কে সহকারীদের কাছে জানতে চেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বড় ধরনের যুদ্ধে বেঁধে যাওয়ার আশঙ্কা থেকে পরবর্তীতে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তার ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার 2 মাস বাকি থাকতেই তিনি হামলার এই সম্ভাব্যতা যাচাই করে দেখেছেন। সোমবার নিউ ইয়র্ক টাইমসের খবরে এ তথ্য মিলেছে। গত বৃহস্পতিবার ওভাল অফিসে এক বৈঠককালে বেশ কয়েকজন শীর্ষ সহকারীকে প্রশ্ন করেন এই বিদেয়ী রিপাবলিকান নেতা। এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি উপস্থিত ছিলেন। আর সে যে কোনো সপ্তাহে ইরানের প্রধান পরমাণু স্থাপনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কিনা তা জানতে চেয়েছে ট্রাম্প, কিন্তু সামরিক হামলার দিকে না যেতে তাকে বিরত রাখেন জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন হামলায় প্রেসিডেন্টের দায়িত্বের মেয়াদ শেষকালে বড় ধরনের সংকট তৈরি করবে। এর আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে ইরান অব্যাহতভাবে ইউরেনিয়াম মজুত করে যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের খবর অনুসারে এমন হামলার সম্ভাব্য নিশানা হতে পারে নাটাজন, সেখানে 6 বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তিতে অনুমোদিত পরমাণুর পরিমাণের 12 গুণ ইউরেনিয়াম মজুত করা হচ্ছে। 2018 সালে ওই চুক্তি থেকে একতরফাভাবে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু সমৃদ্ধকরণের লাগাম টেনে ধরতে চুক্তিটি সই করা হয়েছিল। দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে লেগে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তি থেকে সরে আসার পর থেকে তিনি দেশটির বিরুদ্ধে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। তেল সমৃদ্ধ দেশটির অর্থনৈতিক চাকা বন্ধ করে দিতে আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করছে ট্রাম্প প্রশাসন। আগামী 20 জানুয়ারি ডেমোক্রেটিক দলীয় প্রার্থী জো বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তর করবে ট্রাম্প। কর্মকর্তারা বলেন, তিনি হামলার সম্ভাব্যতা জানতে চেয়েছেন, কিন্তু তার সহকারীরা তাকে পুরো পরিস্থিতি বর্ণনা দেন এবং সামনে এগিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সাইপ্রাসকে 2 ভাগ করার প্রস্তাব এরদোগানের। সাইপ্রাসকে 2 ভাগ করার প্রস্তাব দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এক ভাগ হবে গ্রিস প্রধান দেশ, অন্যটি তুর্কি প্রধান দেশ। রোববার বিতর্কিত সমুদ্র সৈকত ভরসাতে প্রমোদ ভ্রমণে এরদোগান সাইপ্রাসকে 2 দেশে ভাগ করার ওই প্রস্তাব দেন, খবর ডয়েচ ভেলে। তিনি চান গ্রিক ভাষীদের প্রাধান্য যেখানে, সেই দক্ষিণ সাইপ্রাস ও তুর্কিদের প্রাধান্যের উত্তর সাইপ্রাস আলাদা দেশ হোক। 1974 সাল থেকে উত্তর সাইপ্রাস দখল করে রয়েছে তুরস্ক। সেখানে তুরস্কপন্থী সরকার রয়েছে, কিন্তু একমাত্র তুরস্ক ছাড়া আর কোনো দেশ উত্তর তুরস্ককে স্বীকৃতি দেননি। সম্প্রতি সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে তুরস্কের দ্বন্দ্ব শুরু হয়। তুরস্ক পূর্ব ভূমধ্য সাগরে তেল ও গ্যাস অনুসন্ধানকারী জাহাজ পাঠিয়েছে। এই পরিস্থিতিতে ইইউ জানিয়েছে, বেআইনিভাবে তেল ও গ্যাস অনুসন্ধান করায় আগামী মাসে তুরস্কের উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। 1974 সালে গ্রিসের সামরিক শাসকরা সাইপ্রাসে অভ্যুত্থান ঘটায়। তার প্রক্রিয়ায় উত্তর সাইপ্রাস অভিযান চালায় তুরস্ক। জাতীয় সংঘ তাকে বেআইনি আখ্যায়িত দিয়েছে। গ্রিস জানায়, তুরস্কের উদ্দেশ্য পুরো সাইপ্রাস দখল করে নেয়া। 1983 সালে 15 নভেম্বর টার্কিশ রিপাবলিকান অফ নর্দার্ন সাইপ্রাস গঠিত হয়। তারপরেই ভরসার ভোল বদল হয়। একদা যে সমুদ্র সৈকত ছিল বড়লোক ও বিখ্যাত লোকদের অন্যতম পছন্দের জায়গা, তা ভুতুড়ের শহরে পরিণত হয়েছে। বড় বড় বিলাসবহুল রিসোর্ট হোটেল এখন ভেঙে পড়েছে। গত 8ই অক্টোবর তুরস্কের সেনা
ভরসাকে আংশিকভাবে খুলে দেয়। এই সিদ্ধান্ত নিয়েও আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়তে হয়েছে। তুরস্কের উত্তর সাইপ্রাস অভিযানের ৩৭তম বার্ষিকীতে এরদোগান প্রস্তাব করেছে, সাইপ্রাসে দুই ধরনের মানুষ বাস করেন, দুটি আলাদা গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, তাই সার্বভৌমত্ব ও সাম্যের ভিত্তিতে দুটি আলাদা দেশের আলোচনা শুরু হোক। তুরস্কের প্রেসিডেন্ট ওই প্রস্তাবের পর সাইপ্রাস জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক আইনের প্রতি তুরস্কের কোনো শ্রদ্ধা নেই, ইউরোপীয় নীতি ও মূল্যবোধও তারা মানে না। বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর শুরু করতে রিপাবলিকান গভর্নরের আহ্বান। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়ানি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে। তিনি বলছেন, ট্রাম্পের উচিত নির্বাচনের স্বচ্ছতা নিয়ে দায়ের করা অভিযোগগুলো চালিয়ে যাওয়ার পাশাপাশি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা। ডিওয়ান গতকাল ওহিওতে এক বক্তব্যে এ আহ্বান জানিয়ে বলেন, আমি এখন যেসব তথ্য পাচ্ছি তাতে জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ ফলাফল অনুযায়ী ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে নিজের অবস্থান পাকাপোক্ত করেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পকে এ নির্বাচনে ২৩২টি ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে সন্তুষ্টি থাকতে হচ্ছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত জো বাইডেনের কাছে পরাজয় মেনে নেননি। তিনি কোনো দলিল প্রমাণ উপস্থাপনা ছাড়াই বিভিন্ন অঙ্গরাজ্যের ভোট গণনার কারচুপি অভিযোগ এনেছে। এসব অভিযোগের বেশিরভাগই এখন পর্যন্ত আদালতে টেকেনি। জো বাইডেন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবেন, ইইউর আশাবাদ। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতা বা জেসিপিওতে ফেরত আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এই ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল একটি মার্কিন দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেন। বোরেল আরও বলেছেন, বাইডেন ওয়াশিংটনকে তার অতীতে ফেরত নিতে পারলে তা হবে ভালো খবর। তবে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেন অভাবনীয় কিছু করে ফেলবেন এমন কিছু ইইউ আশা করবেন না তিনি উল্লেখ করেন। জোসেফ বোরেল আরও বলেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমেরিকাকে যেসব দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক চুক্তি থেকে বের করে নিয়েছেন, বাইডেন সেসব চুক্তিতে আবার ফিরে আসবেন। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা হিসাবে বোরেল পূর্বসূরি ফেডারিকা মেরিক ২০১৫ সালে ৬ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরের মধ্যস্থতার ভূমিকা পালন করেছিলেন। মার্কিন দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বোরেল দাবি করেন, আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই চুক্তিতে বহাল রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে এই সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচার অভিযানে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতা সহ সব দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক চুক্তিতে ফেরত নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোয়াল্লেমের মৃত্যুতে শোক জানিয়েছে ইরান ও রাশিয়া। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইরান ও রাশিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ সিরিয়ার মন্ত্রিসভার বিভাগের প্রধান হুসেইন অনুসারের কাছে পাঠানো এক বার্তায় মোয়াল্লেমের মৃত্যুতে শোক প্রকাশ করেন। শোকবার্তায় তিনি বলেন, মোয়াল্লেম তার জীবদ্দশায় সিরিয়ার জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় অনবদ্য অবদান রেখেছে। জারিফ তার বার্তায় ওয়ালিদ আল মোয়াল্লেমের আত্মার মাগফিরাত কামনা করেন। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকির কালিফিও একই ধরনের শোকবার্তা পাঠিয়েছে। তিনি সিরিয়ার সংসদ স্পিকার মাহমুদ আল সাব্বাগের কাছে পাঠানো শোকবার্তায় সিরিয়ার জনগণ ও সরকারের প্রতি ইরানের জনগণ ও সরকারের শোক ও সমবেদনা জানালো। কালিফি বলেন, সিরিয়া সহ মধ্যপ্রাচ্য থেকে উগ্র সন্ত্রাসবাদের মূলোৎপাটন এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় মোয়াল্লেমের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ওদিকে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ এক বার্তায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তাকে রাশিয়ার বিশ্বস্ত সহযোগী হিসাবে অভিহিত করেছে। তিনি বলেছেন, মোয়াল্লেম ছিলেন একজন অভিজ্ঞ জ্ঞানী কূটনৈতিক। আমরা একজন বিশ্বস্ত সহযোগী ও অকৃত্রিম বন্ধুকে হারালাম।
তিনি অন্তরের অন্তরস্থল থেকে সিরিয়ার জনগণের প্রতি শোক ও সমবেদনা জানালো। সিরিয়ায় দীর্ঘদিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেমের ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেছে বলে গত সোমবার সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশন খবর দিয়েছে। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি, তবে গত কয়েক বছর ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার মধ্যেও তিনি পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি সেদেশের উপ-পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জাহানু এই কূটনৈতিক বিশ্বের পররাষ্ট্রনীতি হওয়ার আগে আমেরিকায় সিরিয়ার রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন।